গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা এই উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের আমরা তৃতীয় অধ্যায়ের কতদূর পড়েছিলাম মনে আছে? পড়েছো বাসায়? আশা করছি পড়াশোনা করো, বা যেভাবে বলা হচ্ছে, টিচাররা যেভাবে বলছে, ক্লাস নিচ্ছে, সেভাবে তোমরা পড়াশোনা করছো। আচ্ছা, আজকে বইটা ধরো, বই নাও। আমাদের বিপণন চ্যাপ্টার 3 অধ্যায়ের কতদূর পড়েছিলাম, এরপরে আমরা আজকে আবার শুরু করব। তো আমরা বোধহয় গত ক্লাসে কার্যাবলী, গুরুত্ব, এই বিষয়গুলো পড়েছিলাম, তাই না? তো আজকে আমরা এরপরে যাব। এইটা চ্যাপ্টারে আমরা যে কার্যাবলীগুলো পড়েছিলাম সেগুলোরই ডিটেলস বর্ণনা আছে পরে সবগুলো সম্পর্কে। দেখো এখানে প্রথমে আসছে যেমন ক্রয় বিক্রয় বিনিময় কার্যাবলীগুলো, সেভাবেই শুরু হচ্ছে পড়া। হ্যাঁ, এইভাবে চ্যাপ্টার আছে। এগুলো অনেক বড়, অনেক বিষয় আছে, যেগুলো বড় বলতে এগুলো পড়ে নিতে হবে তোমাকে। হ্যাঁ, তো উদ্দীপকে যেভাবে আসে আমরা সেভাবে শেষে প্রশ্ন আলোচনা করব। প্রথমে আমরা জানি যে আমরা ক্রয় থেকে প্রত্যেকটা গুরুত্বগুলো একটু আলোচনা করি। তো প্রথমে আছে হচ্ছে ক্রয়, তাই না? আমরা জানি ক্রয় হচ্ছে বিনিময় সংক্রান্ত কাজ। ক্রয় বিনিময় সংক্রান্ত কাজ। আর ক্রয় বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় তাকে, পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে। তো এই ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্রয়ের ক্ষেত্রে উৎপাদনকারী বলা হচ্ছে। উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন বা উৎপাদন ব্যবহারের জন্য, উৎপাদন কাজে ব্যবহারের জন্য বা পুনঃবিক্রয়ের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে সাধারণত পণ্য সামগ্রী ক্রয় করা হয়। তো এই ক্ষেত্রে ক্রেতা দুটি উদ্দেশ্যকে সামনে রেখে ক্রয় করে। একটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্য, যেমন পণ্য উৎপাদনের জন্য ক্রয় বা পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। আর আরেকটি হলো অব্যবসায়িক উদ্দেশ্য, যেটা ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে ক্রয় করে থাকে ক্রেতা। তাহলে উৎপাদনকারী বা ক্রেতা উৎপাদনের জন্য অথবা ব্যক্তিগত ভোগের জন্য অব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে। আচ্ছা, যেই উদ্দেশ্যেই ক্রয় করা হোক না কেন, ক্রয়ের বিষয়টা হচ্ছে যে উদ্দেশ্যে ক্রয় করা হোক না কেন, সেটা অবশ্যই ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার হাতে আসে এবং তার নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এ হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে আমরা এরপরে যাব হচ্ছে ক্রয়ের গুরুত্ব। তোমরা পেজ নাম্বার এটা 3.4 ছিলাম আমরা। পরে যাও হচ্ছে বিপণনে ক্রয়ের গুরুত্ব 3.5 থেকে আমরা একটু পড়ব। 3.5-এর মধ্যে যাও, দেখো 3.5-এ আমরা কয়েকটা পয়েন্টস নিয়ে আলোচনা করব। পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব। তো পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব এখানে দেখো, 1 নম্বরটা আমরা বলছি, সেটা হচ্ছে মানসম্মত পণ্য উৎপাদন, টু প্রডিউস কোয়ালিটি প্রোডাক্ট। হ্যাঁ, তো মানসম্পন্ন পণ্য উৎপাদন বিষয়টা কি? ক্রেতাদের চাহিদা মতো পণ্য উৎপাদন করাকেই আমরা মানসম্মত পণ্য উৎপাদন বলবো। অর্থাৎ ক্রেতার যেরকম চাহিদা সে অনুযায়ী পণ্য উৎপাদন করাই হচ্ছে মানসম্মত পণ্য উৎপাদন। মানসম্মতভাবে পণ্য উৎপাদন যদি করা হয়, তাহলে ক্রেতাদের চাহিদা মতো সে পণ্য সরবরাহ দেওয়া হয়। তাহলে কি করে? পরবর্তীতে উক্ত পণ্য আর অন্য কোনো পণ্য সে ক্রয় করে না, এবং উৎপাদনকারী মানসম্মত পণ্য যদি সে না পায়, তাহলে ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নেয়। এবং এই ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে বিপণনের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। তো সেই ক্ষেত্রে বিপণনকারীর প্রধান উদ্দেশ্য হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে মানসম্মত পণ্য উৎপাদন করে বিপণন লক্ষ্য অর্জন করা। আচ্ছা, এরপরে যাও হচ্ছে সঠিক সময়ে পণ্য সরবরাহ, সাপ্লাই অফ প্রোডাক্ট ইন টাইম। সেটা কি?
বিপণনের আরেকটা উদ্দেশ্য হলো ভোক্তাদের মাঝে বিপণনের একটা উদ্দেশ্য হচ্ছে ভোক্তাদের মাঝে সঠিক সময়ে পণ্য সরবরাহ করা। সঠিক সময়ে যদি কাঙ্ক্ষিত ধরনের পণ্য ক্রেতারা না পায় তাহলে কি হয়, ক্রেতা ওই পণ্য থেকে ও পণ্য ব্যবহার বা কেনা থেকে সরে আসবে। তাই বিক্রেতার বা বিপণনকারী প্রধান ক্রয়ের ক্ষেত্রে আরও একটা তাহলে ক্রয়ের ক্ষেত্রে উৎপাদনকারীর উদ্দেশ্য প্রধান বিষয় হচ্ছে সঠিক সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করা, যাতে ক্রেতারা ঠিক সময়ে পণ্যটি পেতে পারে। আচ্ছা, এরপরে যাওয়া হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ, সাপ্লাই অফ প্রোডাক্ট ইন রিজনেবল প্রাইস, অর্থাৎ ভোক্তাদের মাঝে কাঙ্ক্ষিত পণ্যটা যাতে সঠিক মূল্য মানের হয়, সেই বিষয়টাই হচ্ছে ন্যায্য মূল্য। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ভোক্তাদের কাঙ্ক্ষিত পণ্যের মূল্য যদি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, তাকে আমরা ন্যায্য মূল্য বলি। ভোক্তারা কোনো পণ্য কিনে বেশি দাম দিতে চায় না এবং তারা পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে চায়, এবং ভোক্তারা তাদের ক্রয় ক্ষমতা মধ্যে পণ্যটা ঠিক দামে পেতে চায়। তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যদি কোনো প্রতিষ্ঠান যদি মানে কাঁচামাল এবং অন্যান্য পণ্য যদি সঠিক মূল্য কিনতে পারে, তাহলে স্বাভাবিকভাবে সেই পণ্যের মূল্য ভোক্তাদের মাঝে বিক্রিও করতে পারে সেই সঠিক দামে, অর্থাৎ সঠিক কম দামে বা ঠিক মানের মূল্যে যদি সে কিনতে পারে, তাহলে উৎপাদনের পর সেও বিক্রি করতে পারে সঠিক দামে। আর কম দামে পণ্য ভোক্তাদের মাঝে সরবরাহ করা যদি নিশ্চিত করতে পারে, তাহলে বিপণনের একটি উদ্দেশ্য এখানে সফল হবে। এরপরে আসছে হচ্ছে মৌসুমী চাহিদা পূরণ, টু ফুলফিল সিজনাল ডিমান্ড। আমরা জানি অনেক পণ্য চাহিদা থাকে মৌসুমী, অর্থাৎ সবসময় সারা বছর ব্যবহার করা হয় না। যেমন আমরা রোজার বা ঈদের সময় আমরা কি করি, খেজুর, ছোলা, চিনি, বেগুন ইত্যাদি পণ্যের চাহিদা বেড়ে যায়, বা কাপড় চোপড়, প্রসাধনী, কসমেটিক্স, এই ধরনের পণ্যগুলোর চাহিদা সিজনাল, বেশিরভাগ অকেশনালিও হয়ে থাকে, কিছু কিছু পণ্যর চাহিদা সিজনাল হয়ে থাকে। তো সেই সমস্ত মৌসুমী চাহিদা পূরণের জন্য কি করতে হয়, মৌসুম আসার আগেই এ সমস্ত পণ্যগুলো সংগ্রহ অথবা গুদামজাত করে রাখতে পারলে ভোক্তাদের মাঝে সঠিক সময়ে এই পণ্যগুলো যদি সরবরাহ করা যায়, তাহলে ভোক্তা সন্তুষ্টি অর্জন যেমন হয়, তেমনি বিপণনের উদ্দেশ্য সফল হবে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আমরা আর একটা পয়েন্টস পড়ব, 5টা পয়েন্টস এর মধ্যে। এরপরে দেখো, পণ্যমূল্য স্থিতিশীল রাখা, টু কিপ স্ট্যাবিলিটি অফ প্রোডাক্ট প্রাইস, অর্থাৎ প্রোডাক্টের প্রাইস যাতে স্থিতিশীল রাখা যায়, সেই বিষয়টা কি, চাহিদা এবং যোগানের নিয়মিত সরবরাহের উপর মূল্যের স্থিতিশীলতা আমরা জানি নির্ভর করে। তাহলে অস্বাভাবিক হারে যদি কোনো পণ্য মূল্য বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে ক্রেতা, ভোক্তা, বিক্রেতা, ব্যবসায়ী, এমনকি দেশের অর্থনীতি কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। তাই বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি পেলে সেটা আবার কি করতে হবে, ক্রয় করে গুদামজাত করে রাখলে সরবরাহজনিত মূল্য বৃদ্ধি সেটা হ্রাস পাবে। আবার অন্যদিকে তেমনি সরবরাহ ঘাটতিকালীন সময় সেটা বাজারে ওই পণ্যের উপস্থিত নিশ্চিত করতে পেরে মূল্যকে স্থিতিশীল রাখা যাবে। তাই বলা হচ্ছে যে ক্রয়ের মাধ্যমে পণ্য মূল্য স্থিতিশীল রাখা যায় এবং ভোক্তাদের মূল্যের স্থিতিশীলতা বজায় রেখে ভোক্তা সন্তুষ্টি বিধান করা, এটাই আরেকটি অন্যতম উপাদান। আচ্ছা, এই হচ্ছে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে ক্রয়ের গুরুত্ব। তোমরা এখান থেকে ক্রয়ের শ্রেণীবিভাগটা একটু দেখবে, ক্রয়ের শ্রেণীবিভাগ, আর হচ্ছে এই তো এগুলো পড়বে, তাকে বলে গুরুত্ব, শ্রেণীবিভাগ। ক্রয়ের পদ্ধতি আছে, এরপরে ক্রয় সংক্রান্ত অনেক কাজ আছে, প্রত্যেকটা ডিটেলস এখানে আলোচনা আছে আমরা চ্যাপ্টারের। এরপরে আমরা যাব হচ্ছে আমরা বিক্রয় 3.10-এ যাও। এরপরে আমরা বিক্রয় পড়ব, কনসেপ্ট অফ সেলিং। বিক্রয় কি আমরা জানি, বিক্রয় বলতে কি বোঝায়, আমরা এগুলো আগেও পড়ে এসেছি। তারপর আবার বলি যে বিক্রয় কোনো প্রতিষ্ঠানের বিপণন কার্যাবলীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বাপেক্ষা
গুরুত্বপূর্ণ একটি কাজ। হ্যাঁ, সাধারণভাবে বিক্রয় বলতে বোঝায় পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর করা, এবং বিপণনের দৃষ্টিকোণ থেকে বলা যায় যে বিক্রয় হচ্ছে প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কাজ, এটাকে বিক্রয় বলে। তো বিক্রয় সেই ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের প্রথম পদক্ষেপ হলো ক্রেতাকে বিক্রেতার সংস্পর্শে নিয়ে আসা। ক্রেতা কি চায় সেটা যদি বিক্রেতা না জানে এবং বিক্রেতা কি বিক্রি করতে চায় সেটা যদি ক্রেতা না জানে, সেই ক্ষেত্রে কখনোই পণ্যটি কোনো অবস্থায় বিক্রয় কাজটি শেষ হবে না, সম্পন্ন হবে না। তাহলে বিক্রেতার একটা বড় দায়িত্ব হচ্ছে ক্রেতাকে পণ্য সম্পর্কে জানানো, বোঝানো, ক্রেতায় পরিণত করার মাধ্যমে, পণ্যের চাহিদা সৃষ্টি করার মাধ্যমে, ক্রেতা অনুসন্ধান চাহিদা সৃষ্টি করার মাধ্যমে, পণ্য সম্পর্কে আলাপ আলোচনার মাধ্যমে মালিকানা বিক্রয় করে মালিকানা হস্তান্তর কাজ করা। হ্যাঁ, মূল্যের বিনিময়ে বিক্রয় করে মালিকানা হস্তান্তর কাজ হচ্ছে বিক্রয়। তো এই ক্ষেত্রে আমরা বিক্রয়ের গুরুত্ব, তুমি ক্রয়ের গুরুত্বগুলো যদি ভালো করে বুঝতে পারো, বিক্রয়ের গুরুত্বগুলো এরকমই, ওইটার উপরে একই রকমই ডিপেন্ড, কারণ বিক্রয় এবং ক্রয় দুটোই বিনিময় কার্যাবলী। হ্যাঁ, বিক্রয়ের গুরুত্ব, তারপর আমি কয়েকটা পয়েন্টস বলছি। বিক্রয়ের গুরুত্বের মধ্যে যাও দেখো 3.11 3.11তে 3.11 হচ্ছে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব। আচ্ছা, বিক্রয়ের গুরুত্বের মধ্যে কয়েকটা পয়েন্টস সম্পর্কে জানবো আমরা। এখানে বিক্রয়ের গুরুত্ব 1 নম্বর আছে দেখো, ভোক্তা সন্তুষ্টি অর্জন, টু অ্যাচিভ কনজিউমার স্যাটিসফ্যাকশন। ভোক্তা সন্তুষ্টি অর্জন বিষয়টা হচ্ছে বিপণনের সাথে একদম পুরোপুরি যুক্ত, যে ভোক্তা সন্তুষ্টি অর্জন ছাড়া বিপণনের কাজের মূল উদ্দেশ্য হচ্ছে ভোক্তা সন্তুষ্টি অর্জন এখনকার বিপণনের। তো বিপণনের আমরা জানি, বিপণনের এখানে বলা আছে বিপণনের মূল উদ্দেশ্য হলো ভোক্তা সন্তুষ্টি অর্জন করা। ভোক্তা সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে বিক্রয় একটি প্রধান ভূমিকা পালন করে। বিক্রয়ের মাধ্যমে পণ্য বা সেবা ভোক্তার নিকট হস্তান্তর হয় এবং ভোক্তা ওই পণ্যের মালিকানা লাভ করে, এবং মালিকানা যেহেতু পণ্যের হস্তান্তর হয়, সেই ক্ষেত্রে তারা ভোক্তার সন্তুষ্টি অর্জন ও পণ্য ব্যবহারের মাধ্যমে পাওয়া যায়, অর্থাৎ ভোক্তার সন্তুষ্টি অর্জন করা যায় বিক্রয়ের মাধ্যমে, এবং এটা একটি গুরুত্ব বিক্রয়ের গুরুত্বের মধ্যে আসছে প্রথমে। তারপরে আসছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন, টু অ্যাচিভ ইনস্টিটিউশনাল অবজেক্টিভ। তো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা যায় বিক্রয়ের মাধ্যমে। সেটা কি? প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করার জন্য বিক্রয় দরকার, বিক্রয় ছাড়া মুনাফা অর্জন করা যাবে না। তাহলে যদি বিক্রয় কোনো প্রতিষ্ঠানে না থাকে, তাহলে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ব্যাহত হবে, এবং বিক্রয় কার্যক্রমের প্রবৃদ্ধি অর্জিত না হলে বলা হচ্ছে বিপণন কাজেরও স্থবিরতা নেমে আসবে। তাই আরেকটি গুরুত্ব হচ্ছে এটা, এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা যায়। এরপরে আসছে দেখো প্রকৃত ক্রেতা সৃষ্টি, টু ক্রিয়েট রিয়েল কাস্টমার। প্রকৃত ক্রেতা কি? বাজারে বিদ্যমান সম্ভাব্য ক্রেতাদের যে অংশ প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করে বা সেবা গ্রহণ করে তাদেরকে আমরা প্রকৃত ক্রেতা বলি। যারা বাজারে বিভিন্ন সম্ভাব্য যে পরিমাণ ক্রেতা বা ক্রেতাদের যে অংশ কোন একটি পণ্য বা সেবা গ্রহণ করে প্রতিষ্ঠানে, তারাই হচ্ছে প্রকৃত ক্রেতা। তো প্রকৃত ক্রেতা বিপণন কার্যক্রমের একটি অন্যতম উপাদান, যাদেরকে কেন্দ্র করে বিপণন কার্য বিপণনের বিক্রয় কার্য সম্পন্ন করা হয়। অর্থাৎ সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় রূপান্তর করা যায়, যেটা বিপণন কার্যক্রমের যদি করা যায় তাহলে সেটি একটি বিপণনের ফলপ্রসূ কার্যক্রম বা উদ্দেশ্য। বিপণনের উদ্দেশ্য এভাবে হাসিল করা যায় যদি সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতা হিসেবে পরিবর্তন করা যায়। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আরেকটা পড়ি আমরা,
আর একটা পর্ব হচ্ছে এরপর স্থায়ী ক্রেতা সৃষ্টি, প্রকৃত ক্রেতা সৃষ্টি। এরপরে আছে স্থায়ী প্রকৃত ক্রেতা হচ্ছে যারা সম্ভাব্য ক্রেতা থেকে যারা পণ্যটি ক্রয় করে তাদেরকে আমরা প্রকৃত ক্রেতা বলি, এবং এই ক্রেতারা যখন উক্ত প্রতিষ্ঠানেরই পণ্য বা ব্র্যান্ডের প্রতি বিশেষ আনুগত্য দেখায়, সেই ধরনের ওই পণ্যটাই বারবার কিনে, তাকে আমরা স্থায়ী ক্রেতা বলবো। যে সকল ক্রেতা বা প্রতিষ্ঠান ব্র্যান্ড সম্পর্কে ভালো ধারণা পোষণ করে এবং উক্ত ব্র্যান্ডের পণ্যই বারবার ক্রয় করে, তাদেরকে আমরা বলি স্থায়ী ক্রেতা। তো বিক্রয়ের আরও একটি উদ্দেশ্য হচ্ছে কোনো একটি প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য সৃষ্টির মাধ্যমে প্রকৃত ক্রেতাকে স্থায়ী ক্রেতায় রূপ দেয়া, যদি সেটা করা সম্ভব হয়, বিপণনের উদ্দেশ্য অর্জন সম্ভব হয়, সহজ হয়। আচ্ছা, এর হচ্ছে আরেকটা পড়ি, 5 নম্বরটা যাও, সেটা হচ্ছে চাহিদা এবং যোগানের মধ্যে সমতা, ব্যালেন্সিং বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এটা কি? বাজারে পণ্য সামগ্রীর যে চাহিদা থাকে সেটা কেবলমাত্র বিক্রয়ের মাধ্যমে পূরণ করা যায়। বিক্রয় দ্বারাই কি করা হয়? পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার কাছে নিকট অর্পিত হয় এবং ভোগের মাধ্যমে তার চাহিদা পূরণ হয়। তাহলে এই ক্ষেত্রে বাজারে পণ্য এবং সেবার পণ্য এবং সেবা বাজারে ভোক্তার চাহিদা পূরণ করার জন্য ওই পণ্যটির সরবরাহ থাকতে হবে সঠিক মাত্রায়। আর চাহিদা পূরণ করার জন্য সেই ক্ষেত্রে সরবরাহ করার জন্য বাজারে পরিপূর্ণ মাত্রায় পণ্যের সরবরাহ যদি নিশ্চিত করা যায়, তাহলেই বিক্রয়ের মাধ্যমে উক্ত পণ্যের চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বিধান হবে, এবং যেটা বিপণন কাজের উদ্দেশ্য বাস্তবায়নে সহজ হবে। তাহলে যেটা বিক্রয়ের মাধ্যমে হয়, এগুলো সবগুলোই বিক্রয়ের গুরুত্ব। এখানে আমি ক্রয়ের গুরুত্ব পড়েছি 5টি বলছি, আর এখানে বিক্রয়ের গুরুত্ব 5টি যেগুলো বললাম সেগুলো পড়বা। হচ্ছে ক্রয়ের গুরুত্ব, বিক্রয়ের গুরুত্ব। উদ্দীপকের আলোকে তোমার যখন লিখতে হবে তখন তুমি এই পয়েন্টসগুলো জানা থাকলে লিখতে পারবে। এরপরে আমরা যাব হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা 3.13-তে যাও। 3.13 উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। এই বিষয়টা সবসময় পরীক্ষায় আসে, পিছনে অনুশীলনীতে দেখো। উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক বা উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক বলা হয় কেন, ব্যাখ্যা করো। এভাবে প্রত্যেক সালের প্রশ্নের মধ্যেই আছে। দেখো 2-এর জন্য প্রশ্ন সেটা আসে। এটা কি? উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক ব্যাখ্যা করো। ওয়েল বট আর হাফ সোল্ড, এক্সপ্লেন। হ্যাঁ, এটা কি? তাহলে আমরা জানি ক্রয় কাকে বলে, এখানে একটু বলে নিবা। বিক্রয় কাকে বলে এটাও বলবা। সেটা হচ্ছে ক্রয় হচ্ছে যে একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তর হয়। আর বিক্রয় হচ্ছে, তো বুঝতে পারছো, ক্রেতার নিকট মালিকানা, বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট মালিকানা হস্তান্তর হয়। বিক্রয় হচ্ছে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট মালিকানা হস্তান্তর হয়। তা ক্রেতা এবং ভোক্তা পণ্য সেবা ক্রয় সেবা বিপণন প্রক্রিয়ার হচ্ছে শেষ ধাপ। আর এখানে বলা হচ্ছে ক্রয় বিক্রয়ের কাজ একসাথেই সংগঠিত হয়, ক্রয় এবং বিক্রয় দুটো একসাথেই হয়। তাই ক্রয়ের কাজ সুষ্ঠুভাবে যদি করা যায় তাহলে বিক্রয়ের কাজটাও সহজ হয়। এটাই হচ্ছে মেন বিষয়, যে ক্রয়ের কাজটা যদি সঠিকভাবে করা যায়, যেহেতু ক্রয় এবং বিক্রয় একসাথে সংগঠিত হয়, তাহলে ক্রয়ের কাজটা যদি সঠিকভাবে করা যায় তাহলে বিক্রয় করার কাজটা অনেক সহজ হয়ে যায়। এই জন্যই বলা হচ্ছে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। তো এখানে কয়েকটা পয়েন্টস নিয়ে তোমাকে একটু বলতে হবে, আলোচনা করতে হবে। সেটা হচ্ছে কি? সহজ বিক্রয়, অর্থাৎ সহজ বিক্রয়, ইজি টু সেল। বলা হচ্ছে সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজে সেটা বিক্রয় করা যায়। তাই ক্রয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা গেলে বিক্রয় অনেক সহজ হয়। তাহলে সঠিক মূল্যে মানসম্মত পণ্য যদি ক্রয় করা যায় তাহলে কি হবে? সঠিকভাবে সেটা বিক্রয় করা যাবে। 2 নম্বর হচ্ছে মূল্যের স্থিতিশীলতা রক্ষা, প্রাইস স্টেবিলিটি। সেটা কি? পণ্য মূল্যের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে হচ্ছে ক্রয় ভূমিকা পালন করে। সঠিক পণ্য সঠিক মূল্যে ক্রয় করা যদি সম্ভব হয় এবং উপযুক্ত মূল্যে তা বিক্রি করা যায়, তাহলে কি হবে? মূল্যের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হবে। এরপরে আসছে প্রতিযোগিতা মোকাবেলা, টু মিট কম্পিটিশন। এটা কি?
কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয় যদি করা যায়, তাহলে স্বাভাবিকভাবে সেটা কম দামে বিক্রয় করা যাবে এবং সেক্ষেত্রে প্রতিযোগিতায়ও টিকে থাকা যাবে। তারপর আসছে হচ্ছে বাজার সম্প্রসারণ, মার্কেট এক্সপেনশন। এটা কি সঠিক মূল্যে পণ্য ক্রয় করে বিক্রয়। এরপরটা কি আসছে বাজার সম্প্রসারণ, মার্কেট এক্সপেনশন। এটা কি সঠিক মূল্যে পণ্য ক্রয় করে বিক্রয় যদি করা যায়, তাহলে ক্রেতারা সঠিক মূল্যে পণ্যটি ক্রয় করতে পারবে এবং এভাবে কি হবে, ঠিক দামে ঠিক পণ্যটি কিনে যদি তুমি বিক্রি করতে পারো, ক্রেতারা সঠিক সেই মূল্যে যদি সেই পণ্যটি পায়, তাহলে কি হবে, বাজার ওই পণ্যের বাজার সৃষ্টি হবে, বাজার সম্প্রসারিত হবে। আর উৎপাদন খরচ হ্রাস, এটা কি রিডিউসিং প্রোডাকশন কস্ট। উৎপাদন খরচ হ্রাস পাবে কিভাবে, পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ এবং কাঁচামালের দরকার হয়, আমরা জানি। এগুলো যদি সঠিক মূল্যে ক্রয় করা যায়, তাহলে কি হবে, উৎপাদন খরচ কম হবে এবং উৎপাদন খরচ কম হলে উৎপাদন খরচ যদি কম হয়, তাহলে ঠিক দামে পণ্যটা কম দামে পণ্যটা ভোক্তাদের মাঝে পৌঁছাতে পারবে, অর্থাৎ বিক্রয় প্রক্রিয়াটাও ভালো হবে। এই হচ্ছে আরেকটা যাও। এরপরে হচ্ছে 6 নম্বরটা হচ্ছে বলা হচ্ছে যে ক্রেতা আকর্ষণ, অ্যাট্রাক্টিং কাস্টমার। প্রয়োজনীয় সঠিক মানের পণ্য মূল্য ক্রেতাদের মাঝে যদি সরবরাহ করা যায়, তাহলে ক্রেতারা আকৃষ্ট হবে, ফলে উত্তম ক্রয় ক্রেতাকে আকর্ষণে সহায়ক হবে। এইগুলো হচ্ছে বলা হচ্ছে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। এই বিষয়ে তোমাকে ব্যাখ্যা লিখতে গিয়ে এগুলো একটু বলতে হবে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন আসে, এর চেয়ে বেশি বড় করা যাবে না। তুমি হচ্ছে বলবা যে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেকের মধ্যে হচ্ছে সঠিকভাবে সহজ বিক্রয়। যদি সহজভাবে মানসম্মত ক্রয় করা যায়, তাহলে সহজ বিক্রয় করা যাবে, মূল্যের স্থিতিশীলতা বজায় রাখা যাবে। সঠিক মূল্যে যদি পণ্য ক্রয় করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে উপযুক্ত মূল্যে সে এটা আবার বিক্রি করতে পারবে, ফলে সেটার মূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে। প্রতিযোগিতা কম দামে যদি মানসম্মত পণ্য কেনা যায়, তাহলে কম দামে যদি বিক্রি করা যায়, সেক্ষেত্রে প্রতিযোগিতায় সে টিকে থাকবে এবং সঠিক মূল্যে যদি পণ্য ক্রয় বিক্রয় করা যায়, সেক্ষেত্রে বাজার সম্প্রসারিত হবে এবং উৎপাদন খরচও কম হবে, ফলে সে উৎপাদন খরচ কমিয়ে সঠিক মূল্য পণ্যটি বিক্রি করতে পারবে। এইগুলো হচ্ছে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। এই বিষয়টা যখন লিখবে, তখন এগুলো নিয়ে একটু আলোচনা করে নিতে হবে। তাহলে এই বিষয়গুলোই হচ্ছে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক, বিক্রয়ের অর্ধেক। এই বিষয়টা নিয়ে এখানে এভাবেই লিখতে হবে। এই হচ্ছে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক, এটা নিয়ে আলোচনা করলাম। তো আজকে আমরা নতুন করে শুরু করছি। এরপরে আসছে হচ্ছে আমরা পরিবহন নিয়ে পড়ব। পরিবহন 3.15-তে যাও, পরিবহনের গুরুত্ব, যেগুলো তোমার দেখো শেষে, চ্যাপ্টারের শেষে তোমাদের আছে, অনুধাবনে আমি দাগ দিয়ে দিয়েছি, এগুলোর উপর প্রশ্ন থাকে সাধারণত। তো পরিবহন কি সেটা তো আমরা জানি, আমরা আগেও পড়ে এসেছি, সেহেতু পরিবহনের গুরুত্ব এটা নিয়ে পড়বো। তো আগে বলি, পরিবহন বলতে কি বোঝায়। পরিবহন হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টিকারী একটি উপাদান। পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপণনের কার্যাবলীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যা পরিবহনের মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় এবং ভোক্তার সন্তুষ্টি অর্জন করা হয়। তাহলে পরিবহনের গুরুত্বের মধ্যে, যদিও এগুলো খুব সহজ, তুমি নিজেও পারবে, একটু আলোচনা করে নিই, যে তারপর বইয়ের সাথে মিল রেখে একটু পড়তে হবে, কারণ তোমার পয়েন্টস আকারে তোমার এগুলো মনে আসবে না, তুমি একটু পড়ে নিবে গুরুত্বগুলো। তো এখানে আছে, দেখো, প্রথমে আমরা পড়তে হবে পরিবহনের গুরুত্বের মধ্যে স্থানগত উপযোগ সৃষ্টি। স্থানগত উপযোগ, টু ক্রিয়েট প্লেস ইউটিলিটি। এটা কি স্থানগত উপযোগ, যেটা সংজ্ঞা আসে সেটাই বলতে হবে। স্থানগত উপযোগ হচ্ছে পরিবহন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ এক স্থানের উৎপাদিত পণ্য সামগ্রী, সেবা সামগ্রী, সেটা যে উৎপাদিত স্থানেই পণ্য বা সেবা সামগ্রী ভোগ করা হয় না, তাহলে উৎপাদিত স্থান থেকে মানুষের দোরগোড়ায় বা বন্টনের স্থানে নিয়ে যাওয়া হয় পরিবহনের মাধ্যমে। এভাবে ভোগ নিশ্চিত করা যায় এবং স্থানগত বাধা দূর করা যায় পরিবহনের মাধ্যমে, অর্থাৎ পরিবহন এভাবে এক স্থানের পণ্য উদ্বৃত্ত অঞ্চল থেকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্থানগত বাধা দূর করে পরিবহন। এভাবে পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। এরপরে আসছে হচ্ছে পণ্য সরবরাহ।
পণ্য সরবরাহ কি? পরিবহনের মাধ্যমে টু সাপ্লাই অফ প্রোডাক্ট। পরিবহনের মাধ্যমে বিপণনকারীর প্রধান মূল লক্ষ্য থাকে ক্রেতাদের হাতের নাগালে পণ্য নিরাপদে সরবরাহ করা, এবং পরিবহন এই কাজটি উৎপাদকের নিকট হতে বিভিন্ন হাত ঘুরে পণ্যটি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দিয়ে সাহায্য করে বা সরবরাহ করে থাকে। তাহলে বিপণনকারীর যে লক্ষ্য থাকে হাতের নাগালে পৌঁছে দেয়া, এবং পরিবহনই একমাত্র কি করে? উৎপাদকের নিকট থেকে পণ্যটি বিভিন্ন হাত ঘুরে একদম ভোক্তার নিকটে সরবরাহ করে দেয়। এরপরে আসছে ভোক্তার পরিবহনের মাধ্যমে কি হয় আমরা জানি। পরিবহনের মাধ্যমে ভোক্তার সন্তুষ্টি অর্জন, এই বিষয়গুলো আসছে। অ্যাচিভিং কনজিউমার স্যাটিসফ্যাকশন, এটা কি? বিপণনের আরেকটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে, অন্যতম অংশ হিসেবে পরিবহন উৎপাদকের নিকট হতে পণ্যটি ক্রেতাদের নিকট পৌঁছে দিয়ে তাদের কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত চাহিদা পূরণে সচেষ্ট হয়। তাই বলা হয় বিপণনে পরিবহন হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। অর্থাৎ যেহেতু কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত পণ্যটি আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি একমাত্র পরিবহনের মাধ্যমে, তাহলে কি আমরা ওই পণ্যটি ভোগ করে সন্তুষ্টি অর্জন করতে পারছি, যেটা সেই ক্ষেত্রে বিপণন একটি গুরুত্বপূর্ণ কাজ করছে। বিপণনের হয়ে পরিবহন একটি গুরুত্বপূর্ণ কাজ করছে। এরপরে আসছে হচ্ছে 4 নম্বর পড়ো। এটা হচ্ছে উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগসূত্র স্থাপন, স্টাবলিশিং লিঙ্কেজ বিটুইন প্রডিউসার অ্যান্ড কনজিউমার। হ্যাঁ, তাহলে এটা কি? উৎপাদক এবং ভোক্তার মধ্যে যোগসূত্র লিঙ্কেজ তৈরি করছে হচ্ছে পরিবহনের মাধ্যমে। কিভাবে ভোক্তার মাঝে যোগসূত্র হয় বুঝতেই পারছো। পরিবহন বড় বড় কোম্পানিগুলো তারা নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে, নিজস্ব পরিবহনের মাধ্যমে উৎপাদিত পণ্য ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেয়। আবার এইভাবে ভোক্তার সাথে সরাসরি তাদের যোগাযোগ স্থাপিত হয়। আবার সফলভাবে পরিবহনের মাধ্যমে সফলভাবে পরিবহন যোগসূত্র স্থাপন করে উৎপাদক এবং ভোক্তার মাঝে, এটাও করে থাকে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আমরা কয়টা পড়েছি? 2, 3, 4। হ্যাঁ, আরেকটা পড়ি, সেটা হচ্ছে কি? ভোগের বৈচিত্র্যকরণ। এটা পড়ি। ভোগের বৈচিত্র্য বিষয়টা কি? ভোগের বৈচিত্র্যকরণ হচ্ছে আধুনিক যে উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের বা অঞ্চলের বা বিদেশের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী আমরা নিকটবর্তী বাজারে পেয়ে যাচ্ছি, উপস্থাপন করা হয় এর মাধ্যমে। ফলে কি হয়? আমরা বিভিন্ন ধরনের পণ্য ভোগের আমাদের ভোক্তাদের বিভিন্ন ধরনের পণ্য ভোগের ক্ষেত্রে বৈচিত্র্যতা আসে, যেটা করা হচ্ছে যেটার প্রধান উপাদান হিসেবে কাজ করছে পরিবহন। অর্থাৎ ভোগ বৈচিত্র্য বা ভোক্তাদের ভোগ বৈচিত্র্য আনয়ন করা সম্ভব হচ্ছে পরিবহনের মাধ্যমে। আর বাকিগুলো তো বুঝতেই পারছো। বাজার সম্প্রসারণ, উৎপাদনের গতিশীলতা অর্জন, অর্থাৎ উৎপাদনকারী যখন উৎপাদন করে, গতিশীলতা অর্জন হচ্ছে উৎপাদনকারী যখন উৎপাদন করে তার উৎপাদিত পণ্য পরিবহনের মাধ্যমে ভোক্তা অঞ্চলে বা ঘাটতি অঞ্চলে পৌঁছে যায়। ফলে সে আবার নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন কাজ চালিয়ে যেতে পারে। হ্যাঁ, এবং এইভাবে উৎপাদনের গতিশীলতা আসে। আচ্ছা, এই হচ্ছে পরিবহনের গুরুত্ব। এইটুকু পড়বা। এই হচ্ছে পরিবহনের গুরুত্ব, এতটুকু পর্যন্ত থাকলো পরিবহন। আমরা এতটুকুই থাকবে। এই যেগুলো দিয়েছি আগের পড়াগুলো সহ পড়বে, এবং আমরা বারবার বলছি তোমাদের যা পড়ানো হচ্ছে এগুলো কিন্তু আমরা আর রিপিট করব না, এগুলো পড়তে হবে তোমাদের। তুমি ভিডিও ক্লাস শুনবা, ভালোভাবে শুনবা, মনোযোগ দিয়ে শুনবা, 1-2বার সাথে বই রাখবা এবং বই সাথে রেখে পড়বা। আমার মনে হয় না তোমাদের বোঝার কোনো সমস্যা হয় বা হচ্ছে। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে জানাবে। আর হচ্ছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার। খুদা হাফেজ।